কোনো মসজিদ থাকবে না। আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। ভারত এবার প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঘরে ঘরে অস্ত্র বিতরণ করছে উগ্র হিন্দুত্ববাদীরা। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। বিজেপির উত্থানের পর থেকেই মুসলিমদের উপরে ব্যাপক অন্যায় অত্যাচার ও নির্যাতন শুরু করেছে এই বিজেপি সরকার। এমনকি সর্বশেষ শুভেন্দু অধিকারী এবার বিধানসভায় স্পিকারের সামনেই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা ভারতবর্ষে আমাদের ভাই মুসলিমদের অস্তিত্ব ও অবস্থান নিয়ে বিস্তারিত আপডেট জানবো। আমরা রিপোর্টে যে শুভেন্দু অধিকারী তথা বিজেপি সরকার যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এবং যুদ্ধ ঘোষণা করেছে, তাতে বলা যায় অতি বিলম্বেই মুসলিম উচ্ছেদ অভিযান শুরু করবে তারা সরকারি নীতিতেই। দর্শক, বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। ভারত এবার প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঘরে ঘরে অস্ত্র বিতরণ করছে উগ্র হিন্দুত্ববাদীরা। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, যেখানে স্পষ্টভাবে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা, উস্কানি আর সহিংসতা ছড়ানো হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এই বিষয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে উগ্রবাদ হিন্দুরা প্রকাশ্য অস্ত্র বিতরণ করে এবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। 29 ডিসেম্বর শামিলার গার্ডেন এলাকায় একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন জনসমক্ষে এসব অস্ত্র বিতরণ করেন। তাদের স্থানীয় কার্যালয়ের সামনে অস্থায়ী স্টল বসিয়ে সংগঠনটি তলোয়ার ও কুড়াল বিতরণ করে, যেখানে বাংলাদেশ ও ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে তাদের বক্তব্য দিতে দেখা যায়। এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতীয় প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই ঘটনাটি ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ। পশ্চিমবঙ্গের আকাশে এক অদ্ভুত এবং দম বন্ধ করা রাজনৈতিক যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। সামনেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান এবং পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা যখন এই দিনটির জন্য দিন গুনছেন, ঠিক সেই মুহূর্তেই বাংলার বুকে নেমে এসেছে এক হিম শীতল আতঙ্কের স্রোত। ক্ষমতার অলিন্দে ঘটে যাওয়া এক অভাবনীয় পালা বদলের পর রাজ্য রাজনীতির চালচিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। এটি কেবল আর একটি সাধারণ সরকার পরিবর্তন নয়, বরং একে এক সুদূর প্রসারী হিন্দুত্ববাদী নীল নকশার বাস্তবায়ন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেই নকশার প্রথম এবং সবচেয়ে মারাত্মক অধ্যায়টি লেখা হতে শুরু করেছে নবান্নের মসনদে নতুন নেতৃত্বে বসার ঠিক পরপরই। শপথের কালি শুকানোর আগেই রাজ্যের বর্তমান কর্ণধার এবং তার কট্টরপন্থী প্রশাসন এমন এক তীর ছুঁড়েছেন যা সরাসরি আঘাত হানতে চলেছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার কেন্দ্রবিন্দুতে। গত 13 মে সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এমন একটি নির্দেশিকা এবং বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা আক্ষরিক অর্থেই রাজ্যে এক অভূতপূর্ব আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আপাত দৃষ্টিতে এই নির্দেশিকাকে আদালত এবং পুরনো আইনের মোড়কে সাজানো হলেও এর ভেতরে লুকিয়ে থাকা রাজনৈতিক এবং আইনি গোলকধাঁধা যে কতটা ভয়ঙ্কর তা বিশ্লেষণ করলেই শিউরে উঠতে হয়। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের পুরনো কিছু নির্দেশের দোহাই দিয়ে এবং 1950 সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইনের ধুলো পড়া পাতা উল্টে এই ফতোয়া জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে প্রকাশ্য যত্রতত্র বা বাড়ির আঙিনায় আর কোনোভাবেই পশু কোরবানি করা যাবে না। গরু, ষাঁড়, বলদ, বাছুর কিংবা মহিষ সব ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য। কোরবানির কাজটি সম্পন্ন করতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত এবং স্বীকৃত কসাইখানায়। কিন্তু আসল চমক এবং শ্বাসরুদ্ধকর ফাঁদটি লুকিয়ে আছে এর ঠিক পরের ধাপে। আপনি চাইলেই আপনার কোরবানির পশুটিকে নিয়ে কসাইখানায় গিয়ে জবাই করতে পারবেন না। এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি আইনি ফিটনেস সার্টিফিকেট বা ছাড়পত্র। আর এই সার্টিফিকেট পাওয়ার যে শর্ত সরকার বেঁধে দিয়েছে তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে হতবাক করে দেবে। এটি এমন এক শর্ত যা কার্যত গোটা প্রক্রিয়াটিকেই একটি অসম্ভব এবং অবাস্তব প্রহসনে পরিণত করেছে। নির্দেশিকা অনুযায়ী কোনো পশু কোরবানির ছাড়পত্র তখনই পাবে যখন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক লিখিতভাবে একমত হবেন। কখন তারা একমত হবেন?
যখন পশুটির বয়স 14 বছরের বেশি হবে, শুধু বয়স নয়, পশুটিকে প্রজনন বা কোনো ধরনের কাজের জন্য সম্পূর্ণ অক্ষম হতে হবে। পশুটির বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ একটি অসুস্থ, বিকলাঙ্গ, অথর্ব এবং মৃত্যুর প্রহর গোনা পশুই কেবল সরকারের চোখে কোরবানির যোগ্য, যা ইসলামী শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এবার একবার ঠান্ডা মাথায় এই নিয়মের পেছনের ভয়াবহ মনস্তাত্ত্বিক এবং আইনি কূটকৌশলটি বিশ্লেষণ করে দেখুন। ইসলাম ধর্মের রীতিনীতি এবং শরীয়তের বিধান অনুযায়ী কোরবানির জন্য একটি নিখুঁত, সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত পশু হওয়া একেবারেই বাধ্যতামূলক। কোনো অন্ধ, খোঁড়া, অসুস্থ, বিকলাঙ্গ বা অত্যন্ত বয়স্ক পশু দিয়ে কোরবানি দেয়া ইসলামী শরীয়তের সম্পূর্ণ অবৈধ। ধর্ম বলছে পশু হতে হবে ত্রুটিমুক্ত, আর নতুন রাজ্যের আইন বলছে পশু হতে হবে বিকলাঙ্গ এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। একদিকে ধর্মীয় বাধ্যবাধকতা, অন্যদিকে রাষ্ট্রীয় আইনের রক্তচক্ষু। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ সংখ্যালঘু পরিবার আজ সম্পূর্ণ দিশেহারা। তারা বুঝতেই পারছেন না আসন্ন ঈদে তারা তাদের ধর্মীয় বিধান আদৌ পালন করতে পারবেন কিনা। এটি শুধুমাত্র একটি প্রশাসনিক নির্দেশ নয়, বরং এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে মানসিকভাবে পঙ্গু। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তাহলে পশ্চিমবঙ্গের মুসলিমদের উচ্ছেদ করতে যে যুদ্ধ ঘোষণা করলেন বিজেপি সরকার, তাতে করে কি গাজওয়াতুল হিন্দ তৈরি হবে এই পশ্চিমবঙ্গ থেকেই? তার উচ্চই কি শুরু করতে যাচ্ছে এই শুভেন্দু অধিকারী? বিস্তারিত আরো জানবো রিপোর্টে। That's what we want from India. কিন্তু তারা আমাদেরকে আজকে যে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান দাঁড় করতে পারে নাই, আপনার প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই, বাংলাদেশ স্টেবল রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারে নাই, একমাত্র ভারতের এই ষড়যন্ত্রের কারণে। এবং এখন যদি আমি তো মনে করি উই নিড অ্যান ইনস্টিটিউশন রাইট নাও দ্যাট উইল ওভারসি ইন্ডিয়ান অ্যাফেয়ার্স। ইনস্টিটিউশন, আজকে বলে গেলাম ইনস্টিটিউশন। এতদিন বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় একটা উইং দরকার আমাদের। উইং কি? আপনার বাংলাদেশ, লোক বাংলাদেশ সবে সেকেন্ড গাজা। এই দেখেন ভারত থেকে এই পোস্টটা আসছে, বাংলাদেশ সবে সেকেন্ড গাজা। সো আপনারা দেখেন তাদের সাইকোলজি। এটা কিন্তু আমরা বলি না কখনো। আমি এখনো বলছি ভারত, আমরা চাই ভারত শান্তিতে বসবাস করুক, তারা প্রোগ্রেস। বাংলাদেশ কখনো সেকেন্ড গাজা হবে না। ভারত কোন অবস্থাতে যাবে সেটা সময় বলে দেবে। আবার বলছি, সময় বলে দেবে। ভারত ইজ এ কান্ট্রি ইন টার্মস অফ পাওয়ার ওর ইনফ্লুয়েন্স জিরো। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি আজকে লাথি দেয়, আগামীকাল ভারত বঙ্গোপসাগরে কেন, মানে ভারতীয় মহাসাগরে পড়ে সারা, মানে এত কোটি কোটি মানুষকে নিয়ে মরতে হবে। শুধু মধ্যপ্রাচ্যের এরা যদি একটু মানে কি দেয়, আপনার নাড়া দেয়। তো এগুলা এই যে এগুলো হচ্ছে চরম উগ্রবাদী। আপনাদেরকে আমি, এই যে আপনি এখানে আসছেন আমার লাইভে প্রায় সময় আপনারা আসেন, আমি আপনাকে বলি, আপনাদেরকে আমি মনে করি আপনারা মানে ভারতীয় আইসিস, অ্যাবসলিউটলি ভারতীয় আইসিস। আপনারা ভারতের আইসিস, হিন্দু আইসিস আপনারা। এবং একটা যে বলে রাখি, 850 বছর মুসলিমরা শাসন করেছে এই মানে ইন্ডিয়া। কিন্তু আজকে আপনি দেখেন এই ইন্ডিয়াতে এখন এই কথাগুলো উঠে, ভারত বাংলাদেশ হবে গাজা। আপনি কল্পনা করতে পারেন যদি আমাদের স্টুপিড মানে যে রাজারা ছিল, যারা শাসন করেছেন ভারতকে, এরা স্টুপিড না হতো। এক হিসাবে স্টুপিড, অন্য হিসাবে এরা ভালো মানুষ ছিল। এবং আমরা মুসলিম, তো আমরা সব ধর্মকে আমরা রেসপেক্ট করি। আমাদের অন্য ধর্মের প্রতি বিদ্বেষ থাকাটাই আপনার মুসলিমদের কাজ। এটা মুসলমানদের কাজ নয়। সুতরাং স্বাভাবিকভাবে, তবে এখানে বলে রাখি, ভারত ওয়ান ডে যদি ভারত কন্টিনিউ করে, ভারত নিজেরা নিজেদের মানে গর্ত করতেছে এবং এরা একে অপরের সাথে ঝগড়া করে, ভারতই ডিসপার্স হবে, খান হয়ে যাবে ভারত। আপনি খালিস্তান থেকে কোনোদিন খালিস্তান পতিদের দাবি থেকে সরাতে পারবেন না। 7 সিস্টার্স মণিপুর থেকে জীবনে সরাতে পারবেন না, যতই চেষ্টা করেন না কেন। মনে রাখবেন, আপনি যে ইনফ্লুয়েন্সের ভিত্তিতে এইগুলা করে থাকেন, এই ইনফ্লুয়েন্সটা দিনকে দিন পৃথিবী থেকে হাওয়া হয়ে যাবে। একটা পর্যায়ে ভারত একা একটা রাষ্ট্র হিসেবে দাঁড়াবে। এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যদি এখনোই ভারত এটা কন্ট্রোল না করে, এই যে উগ্র হিন্দুত্ববাদী যারা বা হিন্দুত্ববাদ যাতে আমরা বলি, এরা হচ্ছে এই পৃথিবীর জন্য পয়জন এবং এই পৃথিবীর জন্য সবচেয়ে বিপজ্জনক। যেভাবে টেরোরিস্ট অর্গানাইজেশন আইসিস ওর এনি আদার, আমি আল কায়দাকেও মনে করি যে সবচেয়ে নিকৃষ্ট মানে গ্রুপ অফ পিপল ছিল এই পৃথিবীতে। সুতরাং এরাও এই যে ভারতের এই যে আপনার কি ছিল, এই যে আইসিস ভারতের যারা মানে যে উগ্র যারা আছে, এরাও একই পর্যায়ে। আপনারাও নিশ্চিন্ত হয়ে যাবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি মনে করি এই যে গাজা হবে কিনা দেখা যাবে সময় মতো। এই জন্য বাংলাদেশ আস্তে আস্তে ধীরে, এখন তো আমি বলি বাংলাদেশের উচিত এখনই পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে যদি না হয়, পাকিস্তানের সাথে করা, চীনের সাথে করা, এবং প্রত্যেকটা ভারতের বর্ডারে পাকিস্তানের শাহীন ক্ষেপণাস্ত্র দিয়ে সুরক্ষিত করে রাখা। বেরিং করবেন সুধা গোবিন্দুর বাড়িতে, শুভেন্দু না গোবিন্দু তার বাড়িতে চলে যাবে ডাইরেক্ট, ডিস্টার্ব যদি করে। এবং আমাদের উচিত হলো এখনই, কারণ ভারত কোনো কিছু করতে পারে বাংলাদেশে যদি আমরা আমাদের লিডারশিপ এবং আমরা যদি সঠিক থাকি 100%। আপনি কি বলেছেন, তুমি শুনতে চাও?
আপনারা দাদারা আসছেন তো আসেন, আমি ভদ্রভাবে কথা বলি, আমি আপনাদের মতো না। যদিও এই যে আপনারা যারা এখানে আসছেন ভারতের, আপনারা হিন্দুদের ভিতরে সবচেয়ে মূর্খ এবং নিকৃষ্ট, মানে গণ্ডমূর্খ ছাগল। ইয়া, কোনো ভালো হিন্দু এগুলা এগুলা বলবে না, এগুলা করবে না। ভালো হিন্দুরা যদি আপনাদের মতো সবাই হতো, তাহলে ভারত এখন আগুন জ্বলতো চতুর্দিক থেকে। এটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? এখন আসুন, পাকিস্তানের ভূমিকার কথা কি বলা হচ্ছে আপনারা শুনেন একটু মনোযোগ দিয়া, আমি শুনাই আপনাদেরকে। Pakistan's importance is Shouldn't. often misunderstood in Washington. It's a CNN today. It's not merely a South CNN, Asian on country. CNN today. It is a bridge between South Asia, Central Asia, the Middle East, and the wider Muslim world. At a time when great power competition is intensifying, the United States. দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।